নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি গুড মর্নিং কলকাতা। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, যৌন হেনস্থার অভিযোগে পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করলো ডিরেক্টরস গিল্ড এবং আপাতত এই অ্যাসোসিয়েশনের কাজে থাকতে পারবেন না অরিন্দম শীল। তবে ইন্ডিপেন্ডেন্টভাবে যদি তিনি কাজ করতে চান তাহলে তিনি করতে পারেন। অরিন্দম শীলকে সাসপেন্ড করলো ডিরেক্টর গিল্ডের পক্ষ থেকে, তাকে সাসপেন্ড করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করা হয়েছে। আপনারা জানেন সেই খবর আমরা প্রথম ব্রেক করেছিলাম এবং যৌন হেনস্থার এই অপরাধেই তাকে সাসপেন্ড করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করা হয়েছে। যৌন হেনস্থার অভিযোগে পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করা হয়েছে। অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে এই ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে। আপাতত অ্যাসোসিয়েশনের কাজে থাকতে পারবেন না অরিন্দম শীল। এবং এর পরিপ্রেক্ষিতে ডিরেক্টরস গিল্ডের সম্পাদক সুদেষ্ণা রায় তিনি ঠিক কী বলেছেন এবং পাশাপাশি তাঁর কথার পরিপ্রেক্ষিতে অরিন্দম শীল তিনি ঠিক কী বলেছেন শোনাবো আপনাদের ব্যাক টু ব্যাক। মহিলা কমিশনেও অ্যালিগেশন করা হয় এবং আমাদের কাছে প্রাইমা ফেসি এভিডেন্স আছে যে হেনস্থা করা হয়েছিল। হয়তো উনি তার জন্য ক্ষমা প্রার্থী, কিন্তু এখনো কেসটা শেষ হয়নি, নিষ্পত্তি হয়নি এবং কি হয়েছে সেটা আমাদের ক্লিয়ারলি জানতে হবে। তো ইন দ্য মিন টাইম, টিল ফার্দার নোটিস এবং টিল আমাদের আমরা জানতে পারি whether the allegations are true, মানে খারিজ করা হয়েছে কিনা, তো যতদিন না ও নিজেকে ক্লিয়ার করতে পারছে ততদিন অবধি এই সাসপেনশন নোটিস থাকবে। অর্থাৎ সুদেষ্ণাদি, তাহলে কি এই সময়কালের মধ্যে তিনি কোনো ছবি ডিরেক্ট করতে পারবেন না? ডিরেক্ট করতে পারবেন কিনা সেটা তো ওরা ডিসাইড করবেন, প্রোডিউসার বা প্রযোজক বা কিন্তু আমরা আমাদের দিক থেকে কোনোভাবেই সহযোগিতা করছি না। এবং ওর সঙ্গে যদি আমরা এই নোটিস ফেডারেশনকেও পাঠিয়ে দিয়েছি, এবার ওরা যদি সহযোগিতা করেন সেটা ওদের ব্যাপার। মহিলা কমিশনকে গিয়ে আমি সমস্ত বলেছি এবং গতকালও ডিটেলসে সব বলেছি। তখন আমি বলেছিলাম যে ওকে কিন্তু এভরিথিং ওয়াজ আনইনটেনশনাল। আই সোয়ার অ্যান্ড আই এম ভেরি ক্লিয়ার ইন মাই হার্ট যে ইট ওয়াজ অ্যাবসলিউটলি আনইনটেনশনাল। কিন্তু তবুও যদি কোনো ট্রমা হয়ে থাকে, ওর খারাপ লেগে থাকে, আই অ্যাম এক্সট্রিমলি সরি। তো বলা হলো যে এটা লিখে দিতে হবে। তখন লীনাদি বললো আপনি লিখে দিন। আমি বললাম হ্যাঁ আমি লিখে দিচ্ছি, ইটস আনইনটেনশনাল, কিন্তু ওর খারাপ লেগে থাকলে আমি অন্তর থেকে সরি। এটা বলাতে তখন ও বললো যে না, আনইনটেনশনাল লিখলে হবে না, লিখতে হবে সরি, ভুল হয়েছে। তো লীনাদি বললো আপনি তাই লিখে দিন না। এই পরিপ্রেক্ষিতে হচ্ছে যে ডিসকাশনটা মহিলা কমিশনে বসে হয়েছে এবং সেখানে আমার কস্টিউম অ্যাসিস্ট্যান্ট, আমার স্টিল ফটোগ্রাফার, আমার এক্সিকিউটিভ প্রডিউসার প্রেজেন্ট ছিল এবং ওরা কিন্তু সাক্ষী যে আমাকে বারবার করে বলা হয়েছে আনইনটেনশনাল শব্দটা রিমুভ করে দিন এবং দুঃখিত, ভুলের জন্য দুঃখিত এই শব্দটা প্রয়োগ করুন। এবার এইটা লেখা এবং এইটাকে ওরা এখন আমার এগেনস্টে ইউজ করছে এবং এইটাকে মানে নিয়ে আমার ডিরেক্টরস অ্যাসোসিয়েশন আমার কাছ থেকে জানার চেষ্টা করলো না একবারও। ওরা বলেছে সার্টেন এভিডেন্সেস রিসিভড, আমরা সাসপেন্ড করলাম। এবার এই যে মানে এক পক্ষ শুনে এখানে করা হয়, তাহলে এই ডিরেক্টরস অ্যাসোসিয়েশন এতদিন ধরে যে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছিল এত অ্যালিগেশন এত কিছু দিয়ে, সেখানে দুপক্ষর কথা না শুনে এই কথাটা এটাকে করে দিল নিজের সভ্যকে। ইটস ভেরি স্ট্রেঞ্জ টু মি। এবং এক্ষেত্রে আমার মান সম্মান, আমার বহু কিছু, আমার সারা জীবনের অর্জিত সম্মান যুক্ত হয়ে আছে। তুমি কি এরপর কিছু পদক্ষেপ নেবে ভাবছো? নিশ্চয়ই আমি আমার লিগ্যাল
অ্যাডভাইস নেব এবং দেখবো। আমাকে তো আমার নাম পরিষ্কার করতে হবে। আপনারা শুনলেন অরিন্দম শীল, তিনি কি বলছেন? তিনি বলছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে তিনি এ কাজ করেননি এবং যদি ওই অভিনেত্রীর খারাপ লেগে থাকে তাহলে তিনি ক্ষমা চাইলেন। যৌন হেনস্থার অভিযোগে পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করা হয়েছে ডিরেক্টরস গিল্ডের পক্ষ থেকে। এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী, তার সঙ্গে যে কথা হয়েছে তিনি কি বললেন শোনাবো আপনাদের। অভিনেত্রীর তরফ থেকে তার সম্পর্কে কিছু নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছিল এবং যে অভিযোগের পরিপ্রেক্ষিতে যদি আমরা যে অভিযোগের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ওঠে সেই অভিযোগগুলো খতিয়ে দেখে যে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া এবং যে আমরা কথা বলে জানতে পারছি সম্পাদক সুদেষ্ণা রায়ের সঙ্গে আমরা কথা বলেছি এবং যেটা আমরা জানতে পারছি যে প্রাথমিকভাবে সেই সংক্রান্ত বেশ কিছু তথ্য তারা পেয়েছেন এবং যে কারণে টিল ফার্দার নোটিস অর্থাৎ এ পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অরিন্দম শীল তাকে সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফ থেকে এবং সমস্ত ফোরামে এই বিষয়ে তারা সংশ্লিষ্ট মেলও করে দিয়েছেন এবং যেটা জানানো হচ্ছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফ থেকে যে যতক্ষণ পর্যন্ত না এই তদন্তের নিষ্পত্তি হচ্ছে বা অরিন্দম শীল তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন ততদিন পর্যন্ত তাকে সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তবে এরপর কি করবেন ডিরেক্টর সেদিকে আমাদের নজর থাকবে। এখন সময় একটি বিরতির, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো। 30 দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, বিক্ষোভ, প্রতিবাদ, বিচারের দাবি, তদন্ত কত দূর? পুলিশ এবং সিবিআই এর তদন্তে কি কি উঠে এলো? বিচার কবে মিলবে সেদিকেই তাকিয়ে গোটা দেশ। ডিএনএ রিপোর্ট বলছে সঞ্জয়কে দোষী প্রমাণ করলেও নেপথ্যে কি আর কারোর হাত রয়েছে? আর কাউকে কি গ্রেফতার করবে সিবিআই? নজর থাকবে সেদিকেই। 9 আগস্ট শুক্রবার আরজি করে কর্তব্যরত অবস্থায় মর্মান্তিক মৃত্যু চিকিৎসকের। পৈশাচিক অত্যাচার, ধর্ষণ, খুন। চিকিৎসকের মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা বাংলাকে। প্রতিবাদের ঢেউ গোটা দেশে। বিচার চাইছে বাংলা, বিচার চাইছে আমজনতা। বিচারের দাবিতে লাগাতার কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। এই বাংলা দেখেছে মেয়েদের রাত দখল, দেখেছে সাধারণ মানুষের মানববন্ধন। আবার এই বাংলাই দেখেছে ছাত্র সমাজের নবান্ন অভিযান, বিজেপির বাংলা বন্ধ। অন্যদিকে বিজেপির ডাকে জেলায় জেলায় চাক্কা জ্যাম, জেলা শাসকের অফিস ঘেরাও অভিযান। 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের শুনানির আগে ফের একবার রাত দখলের প্রস্তুতি। কিন্তু তদন্ত কতদূর? পুলিশ সিবিআই এর তদন্তে এখনো পর্যন্ত কি কি উঠে এলো? আরজিকর কাণ্ডে পুলিশের তদন্ত। ঘটনার 24 ঘন্টার মধ্যে পুলিশের হাতে গ্রেফতার সঞ্জয় রায়। সিসিটিভি ফুটেজ, ব্লুটুথ ইয়ারফোনের সূত্র ধরে গ্রেফতার। ঘটনাস্থল থেকে লিমা কোম্পানির নীল কালো ইয়ারফোন উদ্ধার করে পুলিশ। উদ্ধার ইয়ারফোন যে সঞ্জয়েরই তা প্রমাণিত। এরপর হাইকোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআই এর হাতে। আরজিকর কাণ্ডে সিবিআই এর তদন্ত। সমস্ত তথ্য হাতে পাওয়ার পর ধৃত সঞ্জয়কে দফায় দফায় জেরা। সিবিআই এর ম্যারাথন জেরা আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। পলিগ্রাফ টেস্ট হয় ধৃত সঞ্জয়, সন্দীপ ঘোষ, নিহত চিকিৎসকের 4 সহকর্মী চিকিৎসক সহ 10 জনের। 9 আগস্ট সেমিনার হল এবং কাছাকাছি কার কার মোবাইল ছিল তার তথ্য সংগ্রহ। ফরেনসিক ল্যাব থেকে ধৃত সঞ্জয় ও নির্যাতিতার ডিএনএ রিপোর্ট। শুধু আরজিকরের চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার তদন্তই নয়, সন্দীপের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগেও তদন্ত করছে সিবিআই ও ইডি। শুক্রবার সন্দীপ ঘোষের বাড়ি সহ সন্দীপ ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। মিলেছে সন্দীপের বিপুল সম্পত্তির হদিশ। তারপরেও প্রশ্ন উঠছে, সত্যিই কি সঞ্জয় একাই খুনি, নাকি নেপথ্যে আরো কেউ? বিচ্ছিন্ন ঘটনা নাকি প্রাতিষ্ঠানিক চক্রান্ত? সিবিআই কি আর কাউকে গ্রেফতার করবে? 19 আগস্ট কলকাতা টিভির হাতে উঠে আসে ময়নাতদন্তের এক্সক্লুসিভ রিপোর্ট। কি ছিল রিপোর্টে? ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট কলকাতা টিভিতে এক্সক্লুসিভ। শ্বাসরোধ করেই খুন আরজিকরের চিকিৎসককে। যৌনাঙ্গে জোর করে কিছু প্রবেশ করানো হয়, যৌন নির্যাতনের প্রমাণ স্পষ্ট।
চিকিৎসকের শরীরে একাধিক ক্ষত চিহ্ন, মাথা, গাল, নাক, ঠোঁট, গলা, হাঁটু, কাঁধ, যৌনাঙ্গেও ক্ষত চিহ্ন। শ্বাসরোধের কারণে ফুসফুসে রক্ত জমাট। নির্যাতিতার জরায়ু মুখে ঘন তরল, এই তরলের ওজন 151 গ্রাম। প্রথম থেকেই প্রশ্ন উঠছিল ধর্ষণ খুনের নেপথ্যে এক না একাধিক ব্যক্তির হাত। তবে ডিএনএ রিপোর্ট হাতে পেয়ে সিবিআই কার্যত নিশ্চিত যে সঞ্জয় ধর্ষক। কারণ সেমিনার হল থেকে উদ্ধার একাধিক নমুনায় মিলেছে সঞ্জয়ের ডিএনএ। নিহতের গলায় সঞ্জয়ের দাঁতের কামড়, সঞ্জয়ের হাতে নিহতের নখের আঁচড়, নির্যাতিতার লালায়ও মিলেছে সঞ্জয়ের ডিএনএ। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে, ঘটনাস্থলে অভিজ্ঞ এবং বিরূপাক্ষ বিশ্বাসের উপস্থিতি নিয়ে। এরই মাঝে স্বাস্থ্য দপ্তরের দুটি নির্দেশিকায় রহস্য আরও ঘনীভূত হয়। সেমিনার হলের পাশে দেওয়াল ভাঙা নিয়েও তুঙ্গে বিতর্ক। 10ই আগস্ট ভাঙার নির্দেশ দেন সন্দীপ ঘোষ, নির্দেশ যায় পূর্ত দফতরের কাছে। সত্যিই কি এই ঘটনাগুলির সঙ্গে চিকিৎসকের মৃত্যুর কোনো যোগসূত্র নেই, নাকি এই তথ্যগুলি তদন্তকারীদের নতুন কোনো সূত্র দিচ্ছে? সন্দীপ অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ ওঠার পরই তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। সন্দীপ ঘোষকে শোকজ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের। খুব শীঘ্রই রেজিস্ট্রেশন বাতিল হতে পারে সন্দীপের। অন্যদিকে সাসপেন্ড করা হয়েছে অভিজ্ঞে বিরূপাক্ষ বিশ্বাসকে। মানে ওনার সাসপেনশন তো একটা হয়েছেই, এবং কিন্তু কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন স্বাস্থ্য ভবন থেকে নেওয়া হয়নি, সেগুলো নেওয়া হোক। বিগদে নামক এই ব্যক্তিটি আমাদের এখানে সেমিনার হলের ভেতর বা তার সংলগ্ন এরিয়াতে বা ক্যাম্পাসে অ্যাটলিস্ট প্রেজেন্ট ছিলেন, এবং উনি ওই দিন সকালবেলা আদৌ এখানে ছিলেন কিনা বা উনি এসএসকেএম এর র্যালিতে ছিলেন কিনা, এগুলো সব সিবিআই ইনভেস্টিগেট করুক। যদি দরকার মনে হয় ওনাদেরকে সিবিআই ইনভেস্টিগেশনের আন্ডারে আনা হোক। 9 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। সেদিনই অন্তর্বর্তীকালীন রিপোর্ট জমা দেবে সিবিআই। তাই আপাতত সুপ্রিম কোর্টের শুনানির দিকেই নজর গোটা দেশের। কলকাতা টিভি। এখন সময় আরও একটি বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। একজনের ওপর অন্যায়ের বিচার চাইতে অন্যের ওপর অবিচার। বিচার চাইছেন আরেক সন্তানহারা মা। প্রতিবাদে বিক্ষোভের মাঝে পড়ে প্রাণহানি যে কখনোই কাম্য নয়, সে কথাই মনে করিয়ে দিচ্ছেন একের পর এক শোকস্তব্ধ পরিবার। শুক্রবার কলকাতা টিভি বাংলা বলছে চলাকালীন এই খবর ব্রেক করে। অভিযোগ, চিকিৎসকদের আন্দোলনের জেরে মৃত্যু হয় কোন্নগরের এক যুবকের। বাস দুর্ঘটনায় গুরুতর জখম হন বিক্রম ভট্টাচার্য। আরজিকর হাসপাতালে 3 ঘন্টা অপেক্ষার পরেও চিকিৎসা হয়নি বলে পরিবারের অভিযোগ। চিকিৎসায় চোখের সামনে মারা গেল বিনা চিকিৎসাতে। এই খবর সম্প্রচারের পরেই তোলপাড় পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে মায়ের আরতি। এক্স হ্যান্ডেলে কলকাতা টিভির ওই ফুটেজ ট্যাগ করে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু শুধু জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে তোলার জন্যই রক্তক্ষরণটাকে আনতে হবে? আর তার মানে তাহলে জুনিয়র ডাক্তাররাই পুরো হাসপাতাল চালাচ্ছে, হাসপাতাল অন্য কোনো ডাক্তার নেই, সেটাও সরকার স্বীকার করুক। সুপ্রিম কোর্টের যে ভার্ডিক্ট এসছে তাতে পরিষ্কার বলা হয়েছিল যে ওনাদের অনুরোধ করা হয়েছে যে আন্দোলন চলতেই পারে, কিন্তু আপনারা চিকিৎসায় ফিরে যান। কারণ বিচারপতিরা যদি আন্দোলন করেন, চিকিৎসকরা যদি আন্দোলন করেন, আন্দোলন কেউ বন্ধ করতে বলছে না, আন্দোলনকে থামিয়ে দিতেও বলছে না, আন্দোলন শেষ হয়ে যাক কেউ বলছে না। আন্দোলন তো নিশ্চিত প্রয়োজন, আন্দোলন করা প্রয়োজন। এই সরকারের বিরুদ্ধে, এই পুলিশের বিরুদ্ধে, এই অব্যবস্থা, এই ব্যভিচারের বিরুদ্ধে আন্দোলন প্রয়োজন। মায়ের এই আরতি আন্দোলনকারী চিকিৎসকদের মধ্যেও প্রতিক্রিয়া তৈরি করে। সত্যিই কি চিকিৎসায় গাফিলতির কারণেই ওই তরতাজা যুবকের মৃত্যু? আমরা চেষ্টা করেও আর কি ওনাকে বাঁচাতে পারিনি। এটাও ঠিক নয় যে উনাকে অ্যাটেন্ড করা হয়নি। আমাদের যিনি মেডিকেল অফিসার বা সিনিয়র ডক্টররা ছিলেন অ্যাট মোমেন্ট ট্রমাতে, তখন ওনারা সেইভাবেই সেই প্রোটোকল মেনেই চিকিৎসা শুরু করেছিলেন। তো ওই আনঅ্যাটেন্ডেড অবস্থায় বিনা চিকিৎসায় মারা গেছেন, এই ন্যারেটিভটা সম্পূর্ণরূপে ভুল। পাল্টা বিক্রমের মায়ের দাবি, মিথ্যে বলছে ওরা। আমার ছেলে কষ্ট পেয়ে মরেছে, অনেক কষ্ট পেয়ে মরেছে, অনেক যন্ত্রণা পেয়ে মরেছে ডাক্তারদের জন্য, ডাক্তারদের গাফিলতির জন্য। কোনো পরিষেবা দেয়নি। আছে ডাক্তাররা মিথ্যা কথা বলছে, ডাক্তাররা মিথ্যা কথা বলছে। আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে প্রায় 1 মাস দীর্ঘ আন্দোলন দেখেছে কলকাতা সহ গোটা রাজ্য। ছাত্র সমাজের নবান্ন অভিযানে হিংসা তাণ্ডবের শিকার হন কলকাতা পুলিশের সাইবার সেলের অফিসার দেবাশিস চক্রবর্তী। দৃষ্টিশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দেবাশিস হায়দ্রাবাদে চিকিৎসাধীন।
আরজিকর কাণ্ডের বিচার চেয়ে শুক্রবার রাজ্য জুড়ে চাক্কা জ্যামের ডাক দেয় বিজেপি। নদিয়ার ফুলিয়া রানাঘাটের মাঝে 12 নম্বর জাতীয় সড়কে আটকে পড়ে অ্যাম্বুলেন্স। ঠিক সময় চিকিৎসা না পেয়ে মৃত্যু হয় এক অন্তঃসত্ত্বার। রাস্তা অবরোধ করেছে, সেই অবরোধের গতিতে 13 থেকে 14 মিনিট আমার ঘোরপাক খাওয়া লাগবে। হাসপাতালে যেতে পারিনি সময় মতো, টাইম মতো আমি পৌঁছতে পারিনি। এটা আমার প্রায় একই রকম ঘটনার সাক্ষী থাকে কালনার নাদনঘাট থানা এলাকার মানুষ। মহিলার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। আরজিকরে নৃশংস ধর্ষণ খুনের ঘটনায় বিচার চাইছেন প্রত্যেকে, কিন্তু বিচার চাইতে গিয়ে অবিচারের শিকারও কি হচ্ছেন কেউ কেউ, প্রশ্ন উঠছেই। কলকাতা টিভি। পরবর্তী খবরে যাব, তবে একটা বিরতির পর সঙ্গে থাকুন। আরজিকর কাণ্ডে জাস্টিস চেয়ে শুক্রবার চাক্কা জ্যামের ডাক দেয় বিজেপি। এবং এই অবরোধ কর্মসূচিতেই কাটল নদিয়ার ফুলিয়ার 4 মাসের অন্তঃসত্ত্বার প্রাণ। মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে দেরি হয়, হাসপাতালে পৌঁছতে মৃত্যু হয় বলে দাবি পরিবারের। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। বিজেপির চাক্কা জ্যাম কর্মসূচি, জ্যামে আটকে হাসপাতালে পৌঁছতে দেরি, হাসপাতালে পৌঁছতেই মৃত্যু অন্তঃসত্ত্বার। অন্তঃসত্ত্বার মৃত্যুতে রাজনৈতিক দরজা। আরজিকরে অন ডিউটি চিকিৎসককে ধর্ষণ করে খুন, বিচারের দাবিতে পথে প্রতিবাদ। শুক্রবার ওই ঘটনার বিচারের দাবিতে চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দেয় বদ্ধ শিবির। ওই অবরোধ আন্দোলনে নদিয়ার ফুলিয়ার কাছে 12 নম্বর জাতীয় সড়কে আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্স। দুর্গা শীল নামে 23 বছরের 4 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন অ্যাম্বুলেন্সে। শারীরিক জটিলতার কারণে তাঁকে রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। হবিবপুরের কাছে রাস্তায় আটকে পড়েন তাঁরা। সামনে গাড়ির লম্বা লাইন, যানজটে প্রায় 15 মিনিট আটকে থাকে অ্যাম্বুলেন্সটি। পরে বিষয়টি পুলিশের নজরে এলে পিছনের কিছু গাড়ি সরিয়ে অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে বের করে দেওয়া হয় অ্যাম্বুলেন্সটিকে। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। হাসপাতালে পৌঁছানোর পরই মৃত্যু হয় অন্তঃসত্ত্বার। একটু তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলে হয়তো বাঁচানো যেত, আক্ষেপ পরিবারের। রাস্তা অবরোধ করেছে, সেই অবরোধের গতিতে 13 থেকে 14 মিনিট আমার ঘোরপাক খাওয়া লাগবে। হাসপাতালে যেতে পারিনি সময় মতো, টাইম মতো আমি পৌঁছতে পারিনি। এটা আমার কিন্তু অ্যাম্বুলেন্স তো ছেড়ে দেওয়ার কথা, তারা ছাড়েননি না। তা একটা পুলিশের সাথে, আমার ড্রাইভারের সাথে ছেড়ে দেওয়া ছিল। সে বলছে যে আমাদের একটু ছেড়ে, আমাদের পেশেন্টের বলে না, এখান থেকে যাওয়া যাবে তো, ওই পাশ থেকে। তারপর ওই ভর্তি লিখে নিল, নিয়ে বেঁধে দিল, মারা গেল। ফুলিয়া হাসপাতাল দিয়ে রানাঘাট নিয়ে যাচ্ছে। আটকাই দিয়েছিল, যাইতে মিনিট ঘুরে যাওয়া দেরি হয়ে গেছে। আপনারা কি 5 মিনিট আগে যদি যাইতে পারতাম তাহলে রুগীটা আমরা বাঁচাইতে পারতাম। অন্তঃসত্ত্বার মৃত্যুতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের দলীয় কর্মীদের পক্ষে এটা সম্ভব নয় যে রাস্তার কোন দূরে, কোন প্রান্তে কোন গাড়ি দাঁড়িয়ে আছে, কোন অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, এটি লক্ষ্য রাখা সম্ভব নয়। কারণ যেহেতু একটা কর্মসূচি চলছিল, এই বিষয়টি লক্ষ্য রাখা উচিত হচ্ছে পুলিশ প্রশাসনের। কারণ রাস্তার কন্ট্রোল কিন্তু তাদের হাতেই থাকে। যদি তারা তাদের এই কাজে ব্যর্থ হয় তাহলে কিন্তু তার দায়টা সম্পূর্ণ পুলিশ প্রশাসনের উপরেই বর্তাবে। এইরকম ঘটনা যদি ঘটে থাকে তাহলে দায় সম্পূর্ণভাবে পুলিশ প্রশাসনের, এটি কখনো ভারতীয় জনতা পার্টির দায় নয়। ভারতীয় জনতা পার্টির এই আন্দোলনের জায়গায় থাকবে, কিন্তু আমার কাছে খুব অবাক লাগলো যে একটা অ্যাম্বুলেন্সকেও তারা ছাড় দিতে পারলো না বা দিল না, যে কোনো একটা। এটাই হচ্ছে সবথেকে বড় দুঃখের, যে কোনো আন্দোলন যে কোনো রাজনৈতিক দলই করতে পারে, আমরাও করি, তারাও করে, কিন্তু মানুষের প্রাণ চলে গেল, এটাই সবথেকে বড় দুর্ভাগ্যের এবং দুঃখের। আসলে অর্গানাইজ না হয়ে কোনো কিছু করতে গেলে যে সমস্যাগুলো তৈরি হয়, ঠিক কালকেও ঠিক সেটাই হয়েছে। একজনের বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি, আর তাতেই প্রাণ গেল এক অন্তঃসত্ত্বার। পৃথিবীর আলো দেখা হলো না গর্ভস্থ শিশুর। বিচারের দাবিতে এ কেমন প্রতিবাদ, প্রশ্ন তুলেছেন অনেকেই। নদিয়া থেকে রূপম রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।